ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তবে শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 202তম পর্ব। আজ ইংরেজি ক্যালেন্ডারের মতে 23শে জুন। গত সপ্তাহে নিবেদিতার ভারত দর্শনের 201তম পর্ব যখন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছে, অনেকের একটা অনুরোধ আসে। নিবেদিতাকে ভারতবর্ষের মানুষ কোন কোন সেবিকা রূপে দেখেছেন বা তার কিছু যদি বর্ণনা করেন। আমার আজকের 202তম পর্বে তার কিছুটা ইঙ্গিত হয়তো পেলেও পেতে পারেন। আজ 23শে জুন সকাল 6টার সময় আপনাদের দুয়ারে নিবেদিতার ভারত দর্শন যখন কড়া নাড়ছে, তখন ভারতবর্ষের আপামর জনসাধারণ নিবেদিতাকে প্রায় ভুলতেই বসেছিল। 150 বছর অতিক্রান্তের পরে যখন করোনা মহামারীতে এদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, শুধু এদেশেই কেন বলবো, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যুর মিছিল মানুষকে এক আতঙ্কের মধ্যে, সমাজ বাস্তব ভগবান ঈশ্বর আল্লাহ প্রার্থনায় সামিল হয়ে জীবনযুদ্ধে মানুষ বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি না সে পথ খুঁজছেন দিনে রাতে প্রার্থনার মাধ্যমে। তাদের হয়তো মনে মনে প্রশ্ন জাগছে, এ পৃথিবী কি ধ্বংসের দুয়ারে দাঁড়িয়ে রয়েছে? কিন্তু আলটিমেটলি তা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি বিভিন্ন ভ্যাকসিন, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে। যে বছর কলকাতা শহরে প্রথম প্লেগ দেখা দিয়েছিল, তখন কিন্তু প্লেগের চেয়ে তার রাজতগমা পরা চাপরাশির ভয়ে লোকে ব্যস্ত হয়ে গেছিল। পাছে হাসপাতালে ধরে নিয়ে যায়, এই জন্য লোকে হাজার ডাক্তার ডাকতেও চাইতো না। স্বয়ং প্লেগ মহামারী ব্যামো, যে মানুষ অপরাধ না করেও তাকে আক্রান্ত হতে হয়, বিভিন্নভাবে মানুষ, বিশেষ করে বাঙালি পাঠক মাত্রই চেনা রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসে অসুখ আর মৃত্যুর বিবরণীতে আমরা দেখি, সেখানে একটি ভারী সুন্দর বর্ণনা রয়েছে। পাছে হাসপাতাল ধরে নিয়ে যায়, এই জন্য ডাক্তার ডাকতে চাইতো না। জগমোহন স্বয়ং প্লেগ হাসপাতাল দেখে এসে বললেন, ব্যামো হয়েছে বলে তো মানুষ অপরাধ করেনি। তিনি চেষ্টা করে নিজের বাড়িতে প্রাইভেট হাসপাতাল বসালেন। আমাদের হাসপাতালে প্রথম রোগী জুটল একজন মুসলমান, সে মরল। দ্বিতীয় রোগী স্বয়ং জগমোহন, তিনিও বাঁচলেন না। শচীশকে বললেন, এতদিন যে ধর্ম মেনেছি আজ তার শেষ বকশিস চুকিয়ে নিলাম, কোনো খেদ রইল না। আসলে বাঙালি পাঠক মাত্রই চেনা রবীন্দ্রনাথের সেই চতুরঙ্গ উপন্যাসের অসুখ আর মৃত্যুর এই বিবরণী, এও তাদের জানা যে জ্যাঠামশাই জগমোহনের মৃত্যু আর কলকাতা শহর জুড়ে ছড়িয়ে পড়া অভিজ্ঞতার সেই সব মুহূর্ত যখন তার উপন্যাসের পাতায় ধরে রাখছেন রবীন্দ্রনাথ, অসুখ আর আতঙ্কের সেই প্রাথমিক আঘাত থেকে তখন বেশ কিছুটা দূরে চলে এসেছেন তার পাঠক। ক্যালেন্ডারে ততদিন এসে গেছে 1916 সাল।
কলকাতা শহরের বুকে নেমে আসা প্লেগ নামে এই মহামারীটিকে ঘিরে তৈরি হওয়া প্রতিক্রিয়ার গভীরতম সমকালীন প্রতিঘাত অভিঘাত বরং ধরা পড়েছে ঠাকুরবাড়িতে স্মৃতিচারণার পাতায়, আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের তুলির কলমে। মনে পড়ে জোড়াসাঁকোর ধারে তিনি লিখছেন, অবনীন্দ্রনাথ, প্লেগ এসে ঢুকলো আমার ঘরে, আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে গেল। ফুলের মতো মেয়েটা ছিল বড় আদরের। আমার মা বলতেন, এই মেয়েটি অবনের সবচেয়ে সুন্দর। 9-10 বছরের মেয়েটি আমার টুক করে চলে গেল, বুকটা ভেঙে গেল। কিছুতেই আর মন যায় না এ বাড়ি ছেড়ে চৌরঙ্গিতে একটা বাড়িতে আমরা পালিয়ে গেলাম, সেখানে থাকি। একটা টিয়ে পাখি কিনলুম। দুঃখ ভুলবার সাথী হলো পাখিটার ছানাটা। মায়ের কোল ছাড়া টিয়া পাখির ছানা। আগলুম শাহজাহানের মৃত্যু। মেয়ের মৃত্যুর যত বেদনা বুকে ছিল সব ঢেলে দিয়ে সেই ছবি আঁকলুম। সন্তান শোকের হাহাকার ঝরে পড়ছে অবনীন্দ্রনাথের এই স্মৃতিকথনে। ব্যক্তিগত বেদনার দহনে উৎসারিত গভীর শোক রূপ নিয়েছে তার শিল্প মূর্তিতে। একেবারে সমকালেই অবনীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ধারে ওই বইয়ের পাতার মধ্যেই দেখেছি 1898-এর প্লেগের বিধ্বংসী সেই কলকাতার ছবি। সেই সময় কলকাতায় যে প্লেগ লেগেছিল, তিনি লিখছেন, সেই সময় কলকাতায় প্লেগ লাগলো, চারদিকে মহামারী চলছে, ঘরে ঘরে লোকে মরে শেষ হয়ে যাচ্ছে। রবি কাকা আর আমরা এ বাড়িতে সবাই মিলে চাঁদা তুলে প্লেগ হাসপাতাল খুলেছি, চুন বিলি করছি। রবি কাকা ও সিস্টার নিবেদিতা পাড়ায় পাড়ায় ইন্সপেকশন করতে যেতেন। নার্স ডাক্তার সব রাখা হয়েছিল। ক্যালকাটা নোটিস বাই দ্য ইংলিশ লেডি নামে এক লেখাতে ঘটনা প্রবাহের এই ধারাটি আজও কিন্তু চোখে পড়ে আমাদের। দেখি 1898 সালের মে মাসে সে লেখায় ট্যাগরদের স্মরণীয় উদ্যোগের বেশ সপ্রশংসা উল্লেখ করেছিলেন সিস্টার। এ ফিউ গ্রেট হিন্দু ফ্যামিলিস, notably the Tagores, stood firm in the hope of allaying the agitation. নিবেদিতা অব রামকৃষ্ণ অর্ডার হয়ে ওঠেননি তখনও সিস্টার। হয়নি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা ও আচার্যের ডাকে সাড়া দিয়ে 30 বছরের এক বিদেশিনী মেয়ে তখন সদ্য এসে পৌঁছেছেন গুরুর দেশে। কেল্টিক রক্তের সিংহীটি সবে মানিয়ে নিতে শুরু করেছেন। এক গরম দেশের গরিব দেশের গলিতে তার বাড়িতে এই নোটখানি লেখা হয়েছে সেই ইংলিশ লেডির কলমে। এদেশের মানুষের সম্পর্কে যে আবেগ সিস্টার বলে উঠতেন, আওয়ার পিপল, যে ডাকের আন্তরিকতাকে মনে করে তার স্মরণীয় লেখাটি লিখেছিলেন রবীন্দ্রনাথ। তিনি যখন বলতেন আওয়ার পিপল, তার মধ্যে যে একান্ত আত্মীয়তার সুরটা লেগে থাকতো, আমাদের কারো কণ্ঠে তেমনটি কিন্তু লাগে না। আবেগের সেই ঘন গভীরতা কখনো স্পর্শ করেনি সিস্টারের সেই প্রথম নোটটিকে। তখনও কিছুটা নৈবেক্তিক ছিল তার দেখার চোখ। কাছের মানুষের মায়া তখনও জড়ায়নি তার চোখের ভাষায়। কিন্তু এদেশের মানুষের ভয়, নিতান্ত সাধারণ মানুষগুলোর প্রবল ভয়, রোগের চেয়েও রোগের পারিপার্শ্বিকতাকে ভয়, একঘরে হয়ে যাওয়ার আশঙ্কা, গুজব, টিকা দাঙ্গার নানান আতঙ্ক, প্রতিকার চেষ্টার সরকারি সদিচ্ছাকে ঘিরে মানুষের সংশয়। সেই ব্যায়ামও হয়েছে বলে তো মানুষ অপরাধ করেনি। এর আরতি খুব আন্তরিক সমানুভূতি দিয়ে এই সব ভাবনার জটিলতার চরিত্রকে সেদিনই বুঝতে চেষ্টা করেছিলেন ওই বিদেশিনী, সদ্য বিদেশ থেকে আসা মার্গারেট এলিজাবেথ নোবেল। বুঝতে চেষ্টা করেছিলেন। আর এইটুকু বুঝে নিতে তার দেরি হয়নি যে সরকারি সদিচ্ছা যদি সত্য থাকেও, কেন ভাষার বাধাটুকুই সেই সদিচ্ছাকে কার্যকরী করে তোলার পথে কতখানি বাধা এখানে এখনও
সদ্য এদেশে পা রাখা সিস্টারও বুঝেছিলেন বাংলা বা হিন্দুস্তানি ভাষায় নির্দেশনামা না থাকলে গভীর বিপন্নতার এমন মুহূর্তে এদেশের মানুষ আশ্বস্ত হয়ে সেই সব শুনবে কেমন করে, বুঝবে কেমন করে? মানবেরই বা কী করে? মানবেতেই কী হবে? এই রকম বিপন্ন একটা মুহূর্ত একটু ভরসা পাওয়ার জন্য এই স্বদেশীয় ভাষাটুকুর আশ্বাসও যে কত জরুরি, বিদেশিনী নিবেদিতা সেদিন যত সহজে তা বুঝেছিলেন, ততখানি সহমর্মিতা নিয়ে তখন তা বুঝতে চেষ্টা করেনি। কিন্তু দেশের শাসকেরা তাই প্রবল একটা অসুখের মোকাবিলায় কেবল ঝাঁটা হাতে কলকাতার রাজপথে নামেননি নিবেদিতা। 1898 সালে সিস্টার যুক্তির রাজপথে নেমেছিলেন তার আগেই। কদিনই বা এদেশে এসেছেন, তখন সিস্টার কতটুকু চিনেছেন তখনও এদেশের মানুষকে, কতটা বুঝে নিতে পেরেছেন তাদের সমস্যাকে? তবু তখনই দায়িত্ব নিতে দেরি করেননি এতটুকু। যে মুহূর্তে রামকৃষ্ণ মিশনের বিজ্ঞপ্তি তৈরি হয়েছে স্বামী বিবেকানন্দের নির্দেশে, সঙ্গে সঙ্গে নিবেদিতা হাতে তুলে নিয়েছেন কলম, বসে পড়েছেন একটা ম্যানুয়াল মুসা বিদায়। নিবেদিতা সেই খসড়ায় অনুমতি হয়েছে বাংলা আর হিন্দি, এই দুটি দেশীয় ভাষায়। ছড়িয়ে পড়েছে প্লেগ বিধ্বস্ত বঙ্গবাসীর ঘরে ঘরে স্বামী সদানন্দ আর ভগিনী নিবেদিতার অক্লান্ত প্রচেষ্টাতে। আমরা 2020 সালে কি দেখছিলাম? কোভিড অতিমারির সময় রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী শরণানন্দজির কণ্ঠে তখন আমরা কি শুনছিলাম? দ্য হোল হিউম্যানিটি ইজ নাও ফেসিং a critical situation which may last a few days more. In the lives and teaching of Sri Ramakrishna, Holy Mothers, Sri Sarada Devi and Swami Vivekananda, we have adequate resources to enable us to face this global crisis. By their grace, we will certainly overcome this psychophysical and social crisis. If we have this faith firmly rooted in our hearts, we have nothing to fear. এটা রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারার এক অকৃত্রিম সাহসিকতার ভাষা। রামকৃষ্ণ মঠ মিশনের সর্বোচ্চ পদাধিকারী প্রেসিডেন্ট মহারাজের মুক্তিকে নিশ্চিত সেই ভাষা প্রকাশিত হয়েছিল 2020 কোভিডের সময়। তখন আমাদের মনে পড়ে যায় এর 122 বছর আগে কলকাতাবাসী ভাই সকলকে উদ্দেশ্য করে বাংলায় আর হিন্দিতে লেখা স্বামীজির ওই প্লেগ ম্যানিফেস্টোর কথা। এই ভয় জয়েরই বাণী ছিল। এই ম্যানিফেস্টোতে বৃথা ভয় দূর করে সকলকে কোমর বেঁধে কার্যক্ষেত্রে নেমে আসতে বলার আহ্বান ছিল। বলা হয়েছিল, তোমাদের নিকট আমার সবিনয় প্রার্থনা, অকারণে ভয়ে উদ্বিগ্ন হইও না। উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। ভগবানের উপর নির্ভর করে স্থির চিত্তে উপায় চিন্তা করো, অথবা যারা তা করছে তাদের সহায়তা করো। বিপন্ন বিভ্রান্ত কলকাতাবাসীর জন্য প্রয়োজনীয় নির্দেশও ছিল দেশীয় ভাষায় দেশের মানুষের কাছে লেখা ওই বিজ্ঞপ্তিতে। যেমন ছিল এমন সব জরুরি কতকগুলো পরামর্শ। বাড়ি ঘরদুয়ার পরিষ্কার রাখার কথা, পচা বাসি খাবার না খেয়ে টাটকা খাওয়ার কথা, মনকে আনন্দে রাখার কথা। অন্যায়মূলক যারা জীবিকা অর্জন করছে তারা অপরের অমঙ্গল ঘটায়, ভয় কোনো মলে তাদের ত্যাগ করে না। অতএব এই মহা মৃত্যু ভয়ের দিনে এই সকল বৃত্তি ত্যাগ করবে। এইরকমই নানান নির্দেশ ছিল এর মধ্যে। 1899 সালে যখন 1 বছর পরে আবার রোগ মোকাবিলায় নামলেন সিস্টার, এবারে আর হাতে শুধু কলম নয়, একেবারে ঝাঁটা। এবারে হাতে হাত রেখে নেমে এলেন বস্তির পথে। নর্মদার পাশে স্বামী সদানন্দ রইলেন, স্বামী আত্মানন্দ রইলেন, স্বামী নিত্যানন্দ আর স্বামী শিবানন্দ। কিন্তু একটা কমিটি গড়া হলো এবারে, যার প্রধান কর্মাধ্যক্ষ বা কার্যাধ্যক্ষ হলেন স্বামী সদানন্দ, আর সম্পাদক সেই সিস্টার নিবেদিতা। এই কমিটির কাজ শুরু করলো 1899 মার্চের শেষ দিকে ধ্যাঙড়
ম্যাথরদের সঙ্গে নিয়ে বাগবাজার শ্যামবাজার অঞ্চলের বস্তিগুলো সাফাইয়ের কাজ শুরু করলেন স্বামী সদানন্দ। সঙ্গী হলেন মার্গারেট নোবেল তথা নিবেদিতা। কাজ কম নয় সম্পাদকেরও। সিস্টারের সেই সময়ের রোজ নামচার চোখ বলারে দেখা যাবে কখনো চলছে ইউরোপীয় সমাজের কাছে অর্থ সাহায্য চেয়ে ইংরেজি কাগজে আবেদনপত্র লেখালেখি, কোনো দিন বা সকাল সকাল গঙ্গা পেরিয়ে বসছেন স্বামীজির মুখোমুখি, আলোচনা করছেন জেগে ওঠা নানান সমস্যা ও প্রতিকারের সম্ভাব্য পদ নিয়ে। আর এবারে তো রাধা গোবিন্দ করের মতো ডাক্তারের অভিজ্ঞতাও আছে সিস্টারের পাশে। প্রবাজিকা মুক্তিপ্রাণা নিবেদিতা জীবনী পূর্ণ নিবেদিতার ঘটনাবলীকে তিনি এমন সুন্দরভাবে সাজিয়েছেন, সেখানে দেখা যায় ডক্টর রাধাগোবিন্দ করের অভিজ্ঞতা উচ্চারণ এক চৈতের মধ্যাহ্নে রোগী পরিদর্শনান্তে ঘরে ফিরে দ্বারপথে ধূলি ধূসর কাষ্টাসনে উপবিষ্ট এক ইউরোপীয় মহিলাকে দেখছিলেন। তিনি জেনেছিলেন ভগিনী নিবেদিতা নামে ইউরোপীয় মহিলা কেবল একটি সংবাদ জানার জন্যই ডক্টর করের বাড়িতে আগমন এবং প্রতীক্ষায় অপেক্ষা করছেন বহুক্ষণ। কী সেই বিশেষ সংবাদ, কেন এই চৈত্র দুপুরে সুদীর্ঘ প্রতীক্ষা, সেসব কথা শুনে নেওয়া যেতে পারে ডক্টর রাধাগোবিন্দ করের ডায়েরি থেকে। তিনি লিখছেন, সেই দিন প্রাতে বাগবাজারে কোনো বস্তিতে আমি একটি প্লেগ আক্রান্ত শিশুকে দেখতে গেছিলাম। রোগীর ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধান এবং ব্যবস্থা গ্রহণের জন্য সিস্টার নিবেদিতার আগমন। আমি বললাম, রোগীর অবস্থা সংকটপন্ন হয়ে রয়েছে। বাগদি বস্তিতে কীরূপে বিজ্ঞানসম্মত পরিচর্যা সম্ভব তার আলোচনা করে তিনি তাকে বিশেষ সাবধান হতে বললেন। অপরাহ্নে পুনরায় রোগী দেখিতে গিয়ে দেখলাম সেই অস্বাস্থ্যকর পল্লীতে, সেই আদ্য জীর্ণ কুঠিরে নিবেদিতা রোগগ্রস্ত শিশুটিকে কোলে নিয়ে বসে আছেন, অর্থাৎ কোলে নিয়ে বসে আছেন। দিনের পর রাত্রি, রাতের পর দিন তিনি স্বীয় আবাস পরিত্যাগ করে এই কুঠিরে রোগীর সেবায় নিযুক্ত রয়েছেন। গৃহটাকে পরিশোধিত করা প্রয়োজন, তাই তিনি নিজে একখানা ছোট্ট মই নিয়ে ঘরটার চুনকাম করতে লাগলেন। রোগীর মৃত্যু নিশ্চিত জেনেও তার শ্বশ্রুতায় শৈথুল্য সঞ্চারিত হলো না। দুদিন পরে এই করুণাময়ী স্নেহ তপ্ত অঙ্কে অন্তিম নিদ্রায় নিদ্রিত হলো। মৃত্যুর আগে শিশুটি সিস্টারকে নিজের মা মনে করে মা মা বলে ডেকে তাকে জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। গল্প আমাদের সকলে জানা, এটা আমরা অনেকবার শুনেছি, অনেকবার পড়েছি বা অনেকবার আলোচনার মধ্যে এসেছে বিভিন্ন মানুষের কণ্ঠ থেকে। কিন্তু সিস্টারের এই ছবিটি আবাল্য খুব চেনা আমাদের ঠিকই, কিন্তু এই মায়াময় মুখ, মৌলস ছেলেটার অন্তিম মুহূর্তের মা ডাক আপামর বাঙালির মনে স্মিত হয়ে রয়ে গেছে। এসব ছবি প্রজন্ম পেরোলে বা প্রেরণার স্মৃতিতে রয়ে গেছে। বাগবাজারের ছেলেরা গ্রাউন পরা শ্বেতাঙ্গিনীকে ঝাঁটা হাতে জঞ্জাল সাফাই করতে দেখে লজ্জায় নেমে পড়েছিলেন পথে, হাত রেখেছেন সিস্টারের বাড়ানো হাতে। পল্লী সংস্কারের আয়োজন তখন যেন এক যৌথ ব্রত হয়ে উঠেছে সিস্টারের অগ্রণী নেতৃত্বে। থেমে নেই প্রধান কার্যালয় বা কার্যাধ্যক্ষ স্বামী সদানন্দ আর সম্পাদক নিবেদিতার সেই কমিটির কাজও। কমিটি দিনানুদিনের কাজের রিপোর্ট তৈরি করে রাখতে ভুল হয় না সম্পাদক নিবেদিতার। সেসব রিপোর্টের কিছু ছবি আমরা পাই। 31শে মার্চ অর্থাৎ মার্চ মাসের শেষ দিনে বোসপাড়ার বস্তিতে 7 জন ভাঙন নিয়ে কাজ শুরু করেছেন স্বামী সদানন্দ। এই রিপোর্ট লিখছেন নিবেদিতা। ডে বাই ডে বেশ কয়েকদিনের রিপোর্ট তার ডায়েরিতে পাওয়া যায়। নিবেদিতা 31শে মার্চ লিখছেন, বোসপাড়া বস্তিতে 7 জন ভাঙন নিয়ে কাজ শুরু করেছেন স্বামী সদানন্দ। 6ই এপ্রিল লিখছেন, ইংরেজি পত্রিকায় অর্থ সাহায্য চেয়ে যে আবেদন জানানো হয়েছিল তার ফলে দান হিসেবে পাওয়া গেছে 235 টাকা।
10ই এপ্রিল লিখছেন, স্বেচ্ছাসেবীর সংখ্যা বেড়ে 12 হয়েছে। ভয়ে সেই সময় স্বেচ্ছাসেবকরা আসতেই চাইতো না। আমরা দেখেছি এপ্রিল মাসে স্বামীজি একটা ক্লাসিক থিয়েটারে যুব সম্মেলনের ব্যবস্থা করেছিলেন। সেখানে নিবেদিতা বক্তা হিসেবে যুবকদের মেরুদণ্ডকে সোজা করে দিয়েছিলেন। সেই ইতিহাস আমাদের জানা আছে। 10ই এপ্রিল স্বেচ্ছাসেবীর সংখ্যা বেড়ে 10 হয়েছিল, 10 থেকে 12 হয়েছিল। কিন্তু 15ই এপ্রিল নিখিরিপাড়া বস্তিতে স্বামী সদানন্দের নেতৃত্বে স্বামী আত্মানন্দ, স্বামী নিত্যানন্দ, স্বামী শিবানন্দের সহযোগিতায় সবাইয়ের কাজ প্রায় শেষ। মেডিকেল অফিসার ডক্টর মাহনি কমিটির কাজ দেখে গেছেন, কথা বলে গেছেন খুব এনকারেজিংলি। 17ই এপ্রিল কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর ব্রাইটও এসেছেন সিস্টারদের কাজ দেখতে। খুব খুশি হয়েছেন তিনি। রিপোর্ট বেরিয়ে গেল খবরের কাগজে। ডক্টর ব্রাইটের কথাগুলি প্রকাশিত হলো নিবেদিতার প্রশংসা সহ। 19 এপ্রিল শিয়ালদার কাছে মুন্সিবাজার বস্তিতে জঞ্জাল সাফাই অভিযান শুরু হলো। তবে বস্তি সংলগ্ন নর্মদার অবস্থা ভয়ঙ্কর। এখনও অনেক কাজ বাকি এ বস্তিতে। সাফসুতরো করে তুলতে এপ্রিল গড়িয়ে যাবে হয়তো, কিন্তু এখন প্রশ্ন, কাজের এই উদ্যম, এই তেজস্বিতা, এই আবেগ কেবল পথে নেমে আসা সাথীদের সামনেই উদাহরণ হিসেবে জলজল করবে? যারা এখনও রয়ে গেছে ঘরের কোণে তাদেরও আনতে হবে, নাকি বাইরে কাজের জগতে? তাই আবারও সিস্টার নামলেন যুক্তির রাজপথে। আবার মননে আর মেধায় ঝলসে উঠল কথার স্রোত এসে পড়ল এদেশের যৌবনের কাছে। যেটি বলছিলাম, 1899 খ্রিস্টাব্দের 22 এপ্রিল একটা শনিবার বিডন স্ট্রিটের ক্লাসিক থিয়েটারে এক সভার আয়োজন হলো। এদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে দাবি জানালেন তিনি। স্বামীজি প্রিসাইড করছেন, নিবেদিতা বক্তা। তিনি বললেন, হাউ মেনি অফ ইউ দ্য স্টুডেন্ট অফ ক্যালকাটা ডেয়ার মেক্স ইয়োর ফেথ এ বার্নিং রিয়েলিটি ইন ফেস অফ দ্য calamity that has fallen on our brethren today? How many of you will volunteer to come forward and help in the labor of cleansing hearts and bosties? মনে করিয়ে দিলেন তাদের, surely man will not be slow to do what women have already dared. Sure, something done when the voice of pity cries to you that your mothers and your sisters have shown you how to answer. সিস্টারের এই দাবি মতো সত্যি কি একটুখানিও এগিয়ে এসেছিলেন সেদিনের মেয়েরা? এসেছিল একজন ব্রাহ্ম মেয়ে, হিন্দু জেনানাও এসেছিলেন একজন। সংখ্যায় যে কজন হন তারা, তবু কাজটা শুরু করে তো দিয়েছিলেন সন্ন্যাসী সঙ্গের হাতে হাত রেখে। আর এই সবার পরে এসেছিলেন ওই ছেলেরাও, নানান কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যাদের ডাক দিয়ে তার ভাষণের শেষ বাক্যে বলেছিলেন সিস্টার, দ্য কার্স অফ দ্য পুয়ার ইজ দ্য কজ অফ দ্য অল টুডে, লেট আস অ্যাসার্ট ইট বাই প্র্যাকটিক্যাল অ্যাকশন। সভা শেষে সেই ছাত্রদের অনেকেই এগিয়ে এসে কাজের পথে নামার অঙ্গীকার করেছিলেন সেদিন। প্লেগের মতো একটা কালান্তক মহামারীর সামনে মোকাবিলাকে এগিয়ে যেতে হবে। এমনকি কত রকম কাজের স্রোত যে বয়ে চলছিল, কত দিক থেকে চলছিল ভাবনার স্রোত। এই রকম সব ভাবনা অসুখ করেছে, জানবার পর চিকিৎসার জন্য অপেক্ষা করে আছে কতজন। অসুখ করতে পারে। এই অবস্থাটা থেকে বাঁচবার জন্য পালানো ছাড়া আর কোনো পথই আছে বলে ভাবতেই পারা যায় না। আর এই অবস্থায় সত্যি অসুস্থ হয়ে পড়েছে যারা, আরোগ্য কেন্দ্রগুলোতে গিয়ে পৌঁছলে চিকিৎসায় তাদের কারোকে
সারিয়ে তোলা তো যাবে নিশ্চয়ই, কিন্তু আসল রোগ তো সারবে না, তাতে কমবে না রোগ ছড়ানো আর রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা। শুধু ঔষধ পরিচিতা বা ডাক্তার চিকিৎসার আয়োজনের স্বচ্ছলতা চেষ্টা নয়, একটা অনন্ত কাজের পরিসত্য গড়েছিল ভাবনার এই ক্ষেত্রটাতেই। অসুখের সঙ্গে লড়তে হলে সচেতনতা বাড়াতে হবে, সেটা তো মানুষদেরই করতে হবে। সমস্ত মানুষের, সমস্ত সম্ভাব্য রোগীর প্রত্যেককে পরিষ্কার রাখতে হবে নিজের পল্লীতে। সিস্টারের ভাবনার স্রোত থেমে থাকতে পারে না, তাই চারপাশের পল্লীগুলোতে দিকে চেয়ে দেখতে দেখতে মনে হয় তার এদেশের পর্দা প্রথাও কি এই কাজে বড় বাধা একটা। নইলে বস্তিতে আর গেরস্তে ঘরের আশেপাশে কেন জমে উঠে এত জঞ্জাল? মেয়েরা কি যায় ঘর হতে আঙ্গিনায় ঘোমটা ঘেরা পরিসর পেরিয়ে খুব বেশি দূরে? নিজের ঘরের জঞ্জাল ফেলতেও কি তারা যায়? নিজেরই তৈরি করা অস্বাস্থ্যকর বিষে প্রতি মুহূর্তে এমন দ্বন্দ্ব হয়, নিজেরাও কি তা জানে? এইসব ভাবনার ছাপ কিন্তু কিছু ফুটে উঠেছে সিস্টারের সমকালীন চিঠিপত্রের পাতাতেও। বিদেশিনী শ্রীমতী কলস্টনকে একটি চিঠি লিখছেন নিবেদিতা 1899 সালে। কলকাতার প্লেনের প্রসঙ্গ তো এসে পড়বেই। সেই সময় যে কোনো লেখালেখিতে তার এটা যেন চির প্রসঙ্গ থাকতো। এইসব মেয়েদের কথাও সেই সঙ্গেই এসে পড়েছিল তার চিঠিতে। সাধারণ কিছু স্বাস্থ্যকর অভ্যাস, রোগের সময় কিছু সাবধানতা অবলম্বন করতে শেখানো যে কতটা জরুরি, এই মেয়েদের আক্ষেপ করে শেষদায় তিনি লিখেছেন, চিন্তিত সিস্টার, মনে করুন অনেকখানি সময় নিয়ে রোগীর দেহে ঔষধ লাগিয়েছেন, সযত্নে ব্যান্ডেজ করে দিয়েছেন, কিন্তু সেই তাদের দৈনিক ঠান্ডা জলে স্নানের সময় হবে এইটুকু চিন্তা করে তারা ব্যান্ডেজ ছিঁড়ে ফেলে দেবে এবং স্নানের সঙ্গে ঔষধ ধুয়ে ফেলবে। অর্থাৎ আপনার সমস্ত পরিশ্রম ব্যর্থ হবে। তবে আক্ষেপেই কি থেমে থাকবেন তিনি? এর অব্যর্থ এক ঔষধও তিনি কি প্রয়োগ করবেন না? সিস্টারের ঔষধ নিয়েই তো এদেশে এসেছেন তিনি। তাই এই সব আক্ষেপের উত্তরও খুঁজে নিয়েছেন তিনি। এ ধরনের কুঅভ্যাসের বিরুদ্ধে একটি শক্তি কার্যকরী হতে পারে, তা হলো শৈশব থেকে বাস্তবতার ভিত্তিতে তাদের শিক্ষিত করে তোলা। মাত্র 1 দশক আগেই রেক্সাম পল্লীর ঘরে ঘরে ঘুরে ইংল্যান্ডের বস্তি জীবনের দারিদ্রতার শ্বাসরোধকারী পরিবেশের সমীক্ষা করেছিলেন সেদিনের মিস মার্গারেট নোবেল। এটা আমরা ভুলে যাইনি, কিন্তু তার ওই সময়কার জীবনে যারা পড়েছি তারা নিশ্চয়ই মনে রেখেছি। অস্বাস্থ্যকর জীবনযাপনের সেই দিনলিপি ধরেও রেখেছিলেন তার এ পেজ ফ্রম রেক্সাম লাইফ। তার পাতায় পাতায় তোলা রয়েছে নিবেদিতার ভাষায়। এদেশের অসুখ চিহ্নিত করতেও ভুল করেননি শিক্ষক সাংবাদিকদের সেই চোখ। যেমন ঝাঁটা হাতে পথে নেমে পথের জঞ্জাল দূর করেছিলেন তিনি, কোলে আঁকড়ে ধরে শেষ মুহূর্তের ওই আকুল অটোটু দিতে চেয়েছিলেন মৃত্যুপথযাত্রী শিশুটিকে, তেমনই যুক্তিজালের ঝাঁটায় দূর করতে চেয়েছিলেন অসঙ্গতির সেই সব জঞ্জালও। প্রশ্ন করেছেন, কোনো ঘরের পাশে জমে উঠবে আবর্জনার পাহাড়, কেন এত মানুষ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে যাবে নিজেদেরই দেশের এত মানুষের অসহায় মৃত্যু দৃশ্য? কেন দেশের মানুষের ভাষায় কথা বলে তার ভয় দূর করবার চেষ্টা করবে না এই দেশের শাসক? টিকা দিলে তার ভালোই হবে, এই কথাটুকু কেন ভাষায় দুর্বোধ্যতার জটিল হয়ে উঠবে দেশের মানুষের কাছে? এই সব প্রশ্নের আড়ালে রয়েছে সেই মায়াময় মুখখানি, যা দেশজোড়া অসুস্থ নীরব নিরন্ন বিপন্ন বিভ্রান্ত মানুষগুলোকে আগলে রেখেছে দুহাত দিয়ে, কোল পেতে দিয়েছে তাদের জন্য। আর এই মুখের পাশাপাশি রয়েছে আর একটা উজ্জ্বল মুখ, যুক্তির প্রাচুর্যে দীপ্ত, ব্যক্তিত্বের প্রভাব গভীরতায়। দুটি পরস্পরলীন মুখের এই দুটির দিকে চেয়ে আজ ভাবি, সদ্য 30 পেরোনো নতুন দেশে
পা রাখা এক মেয়ে কেমন করে এমন গভীর বেদনায় আর গভীরতর ভালোবাসায় আগলে রাখছিলেন বিপন্ন মানুষগুলোকে, আবার প্রশ্ন করেছিলেন একটা ভীতু এলোমেলো সমাজকে, দায়িত্ব সম্পর্কে উদাসীন রাজশক্তিকে। এমন যুক্তিতে প্রখরতম ব্যক্তিত্বে এটা ভাবা যায় না। এ সময়ের অনেকগুলো দিন পরেই 1907 সালে তারই এক লেখায় শুনেছিলাম আমরা সন্ন্যাস বলতে কি বুঝেছিলেন সিস্টার। তিনি লিখছেন, সন্ন্যাস is sought no longer in the mountain cave but on field of battle before the gates, maybe a some doomed city or in the plague stricken city, fightingly death within the dark and qualid dwelling of the poor. নবীনা এই তপস্বিনীর এই প্রদীপ্ত মুখ ছুঁয়েছিল সন্ন্যাসের ছবিটাও। মনে পড়ে ভিন্ন এক প্রসঙ্গে লেখা রবীন্দ্রনাথের দেশনায়ক নামে বিখ্যাত প্রবন্ধটির কথা। যে প্রবন্ধে বলেছিলেন তিনি, ম্যালেরিয়া প্লেগ দুর্ভিক্ষ কেবল উপলক্ষ, তার বাহ্য লক্ষণ মাত্র। মূল ব্যাধি দেশের মজ্জার মধ্যে প্রবেশ করেছে। আজ মনে হয় কেবল প্লেগ নামে একটা মহামারী অসুখী নয়, এই মূল ব্যাধিটার সঙ্গেই লড়াই করছিলেন সিস্টার। লড়াই করেছিলেন যুক্তি দিয়ে, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, ব্যক্তিত্বের সবকুটু দুটি দিয়ে। এই লড়াইটাই তার দান। সমাজকে, সব সময়কে এবং সমসময়কে, উত্তর প্রজন্মের উত্তরাধিকেও তিনি যেন এইভাবে ফাইট করতে বা সংগ্রাম করতে শিখিয়ে দিয়ে চির প্রাসঙ্গিক হয়ে রয়ে গেছেন। সে মহামারী প্লেগ হোক, পরবর্তীকালে যদি আমরা তুলনা করি সেই প্লেগের সাথে কদিন আগেই ঘুরে যাওয়া সেই করোনা মহামারীকে, প্রত্যেকটি ক্ষেত্রেই সময়, ধৈর্য মানুষকে তার আসল জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। আশা করি এই প্লেগ মহামারী, করোনার মহামারী পরবর্তীকালে আরও কত কী হয়তো আসতে পারে, তা থেকে বাঁচার পথ একমাত্র মার্গারেট নোবেল ভগবান শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দকে সামনে রেখে যে কর্মযজ্ঞ চালু করেছিলেন, সেই কর্মযজ্ঞকে শ্রদ্ধা জানিয়ে আজ এদেশের মানব জাতির উদ্দেশ্যে তার সেবা, সেটি কিন্তু আমাদের কাছে ভীষণ প্রাসঙ্গিক। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শন 202তম পর্ব আজকে এখানেই শেষ করছি। এগিয়ে চলবে নিবেদিতার ভারত দর্শন, নিবেদিতার মতো চিন্তাতেই। এই কটি কথা বলে সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আজ নিবেদিতার ভারত দর্শনের 202তম পর্ব শেষ করলাম। সকলে ভালো থাকবেন। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।